হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিচিং এসসি। আজকে দেখো তোমাদের লেকচার 32-তে আবদ্ধ ঘর্ষণ নিয়ে আলোচনা করবো, তার সাথে ঘর্ষণের সুবিধা অসুবিধা আর তোমাদের একটা পদ্ধতি যার সাথে ঘর্ষণটা প্রতিরোধ করে, যেমন হচ্ছে ব্যাবিটিং পদ্ধতি, ওটাকে নিয়ে আলোচনা করবো। দেখো প্রথমে বলছি যেটা হয় আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণের ব্যাপারটা কি? আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন বলতে কি বোঝো? ধরো একটা বস্তু একটা তলের ওপর গুড়িয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আমি একবারে যেটা নর্মাল ল্যাঙ্গুয়েজ হয়, ঠিক আছে, মানে আমরা সচরাচর যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেই ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছি। ধরো এই যে আমরা গাড়ির চাকা যেটা ইউজ করছি, এটাতে কী হচ্ছে, যখন চাকাটা দেখো নিজে ঘুরে মুভ করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে। এক্ষেত্রে কী হয় জানো তো? সুবিধাটা কি, যখন কোনো বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছে, যখন একবার ঘুরিয়ে নিয়ে যায়, তখন সেক্ষেত্রে ফ্রিকশনটা কিন্তু কম কাজ করে, ঠিক আছে। রোলিং ফ্রিকশনের সুবিধাটা কি? রোলিং ফ্রিকশন মেনলি যে ফ্রিকশনটা সেটা কিন্তু কম কাজ করে। এই কারণে কী হয়, মানে বলটা কম প্রয়োগ করতে হয়, মানে যেখানে অপচয়টা কম হয়, বলের অপচয়টা কিন্তু কম হয়। তাহলে এখানে কি লিখবে? যখন কোনো তল অপর তলের ওপর গুড়িয়ে যায়, ঠিক আছে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ ক্রিয়া করে তা হলো আবর্ত ঘর্ষণ। সুবিধাটা কি তোমরা প্রথমে বুঝতে পারলে, যে যাতে কি হয়, মেন ফ্রিকশনটা কমানো যায়। মানে কি, আমরা যখন একটা বস্তুকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন টেনে নিয়ে যাব, ঠিক আছে, একটা সমতলে ধরো এইরকম একটা বস্তুকে আমি যখন টেনে নিয়ে যাচ্ছি এই দিক থেকে, তো তখন সেক্ষেত্রে কী হবে, বস্তুটার ক্ষেত্রে আমার কিন্তু প্রচুর পরিমাণে বল প্রয়োগ করতে হবে। আর এই ক্ষেত্রে দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে রোলিং, তো তাহলে রোলিং করার সময় কী হচ্ছে, রোলিং করতে গেলে কী হবে, এই বস্তুটা যখন ঘুরে ঘুরে এদিকে যাবে, ঘুরে ঘুরে গেলে কী হবে, এখানে কিন্তু ফ্রিকশানটা কিন্তু কম কাজ হচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, আমাকে বলটা কম প্রয়োগ করতে, কিন্তু এক্ষেত্রে কী হবে, বলটা কিন্তু বেশি প্রয়োগ করতে হবে। এই বক্সটার ক্ষেত্রে, ব্লকটার ক্ষেত্রে কিন্তু আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, কিন্তু আবর্ত ক্ষেত্রে কী হয়, আমাকে বলটা কম প্রয়োগ করতে হয়, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো আবর্ত ঘর্ষণের মেন মানে পরিমাণটা কী হয়, দেখো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে আবর্ত ঘর্ষণে কী বিষয়, চল ঘর্ষণে কীরকম হয়। আর আচ্ছা দেখো এখানে প্রথমে কোন ঘর্ষণটা বেশি থাকে, ধরো স্থিত ঘর্ষণ ফার্স্টে থাকে, ঠিক আছে। চল ঘর্ষণ অপেক্ষা আবর্ত ঘর্ষণ অনেক কম। এবার কি হয়, আমরা কী জন্য করি, চল ঘর্ষণের জায়গায় আবর্ত ঘর্ষণ কী জন্য ব্যবহার করি, যেমন হচ্ছে এই কারণে কি হয়, ঘর্ষণ কমানোর জন্য আমরা আবর্ত ঘর্ষণ দেখো এটা তার থেকে তোমরা ভালো লিখতে, চল ঘর্ষণ হবে আবর্ত ঘর্ষণের মানটা কমে, মানে ঘর্ষণ কমানোর জন্য আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবারে দেখো আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের, যে যাতে কি হয়, আমরা ধরো বল বিয়ারিংয়ের ব্যাপারটা
তাহলে সাইকেলের চাকার ক্ষেত্রে কী করি, এরকম ধরো একটা গোল অংশ নিলাম, তার ক্ষেত্রে ধরো আর একটা ছোট এবারে এরকম ধরো ছোটো ছোটো বিয়ারিং, ঠিক আছে, এগুলো বল বিয়ারিংগুলো থাকে এরকমভাবে। রিংটার মধ্যে যেগুলো আমি আঁকছি সেগুলো হচ্ছে বল বিয়ারিংগুলো, তাতে কি বস্তুটা ফ্রিকশনটা অনেক কমানো যায়, ভেতরেও ঘুরতে থাকে। সুবিধাটা কী হয় দেখো, তোমরা সাইকেলে বল বিয়ারিং বলতে পারো এগুলো, যেমন তোমরা উদাহরণ বলতে পারো সাইকেলের বল বিয়ারিং, বল বিয়ারিং, ঠিক আছে, ইংলিশে যেরকম এরকম বল BEARING, বল বিয়ারিং। এবার সুবিধা অসুবিধা দেখো, ঘর্ষণের সুবিধা অসুবিধা কি, ঘর্ষণের সুবিধা, সুবিধা কি দেখো, 1 নাম্বার কি, আমরা ঘর্ষণের কারণে ঘর্ষণের ফলে কোনো তলে চলাচল করতে পারি, ঠিক আছে। দ্বিতীয় কি, গাছ মাটি আঁকড়ে ধরে রাখে। তৃতীয় কি, তৃতীয় বলতে পারো যে দেশলাই কাঠি জ্বালানো যায় ঘর্ষণের কারণে। চতুর্থ লিখতে পারো যে কাপড় থেকে সুতো খুলে না, কাপড় থেকে সুতো খুলে যায় না, এইগুলো কন্ডিশন। এবার যদি বলতে পারো যে অসুবিধাটা কি, ঠিক আছে, অসুবিধা কিন্তু এখানে সুবিধাগুলো যেরকম আছে অসুবিধাও আছে তোমাদের। অসুবিধা কি, এটা এক ধরনের কিন্তু অপচয় বল ঘর্ষণটা, ঠিক আছে, অসুবিধা তাহলে অসুবিধা কি লিখবে, 1 নম্বর ঘর্ষণ এক ধরনের অপচয়ী বল, ঠিক আছে, যার কারণে এটি বাধা সৃষ্টি করে, গতিতে বাধা সৃষ্টি করে, ঠিক আছে। ঠিক আছে, এবারে তোমরা একটা জিনিস বলতে পারো যে যখন বড় বড় যন্ত্রপাতি হয়, ঠিক আছে, যন্ত্রপাতিতে কী হয়, ওই ঘর্ষণের কারণে যন্ত্রের ক্ষতি বেশি হয়। যন্ত্রপাতিতে ঘর্ষণের কারণে
স্পর্শতলে যন্ত্রের ক্ষতি হয়। ঠিক আছে, এবার এটার জন্য এই ঘর্ষণটাকে প্রতিরোধ করার জন্য তোমাদের একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় ব্যাবিটিং পদ্ধতি। ঠিক আছে, ব্যাবিটিং পদ্ধতিটা কি দেখো, ব্যাবিটিং 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 পদ্ধতি কি, যে ইস্পাতের সাথে সীসা ও অ্যান্টিমনি মিশিয়ে, ইস্পাতের সাথে সীসা আর অ্যান্টিমনি মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয়, সংকর ধাতু তৈরি করা হয় তা ঘর্ষণের পরিমাণ কমিয়ে দেয়। ঠিক আছে, এবার যেই ধাতুটা তৈরি করা হচ্ছে এটা বলছে ঘর্ষণ রোধী ধাতু। এইভাবে ঘর্ষণ রোধী ধাতু তৈরি করে ঘর্ষণ কমানোর পদ্ধতিকে বলা হয়। আচ্ছা, বিজ্ঞানী ব্যাবিটের নাম অনুযায়ী লিখে নেবে, বিজ্ঞানী ব্যাবিটের নাম অনুযায়ী এইভাবে ঘর্ষণ রোধী ধাতু তৈরি করে ঘর্ষণ কমানোর পদ্ধতিকে বলা হয় ব্যাবিটিং। ঠিক আছে, এই কথাটা একটু অ্যাড করে লিখে নেব। মানে বিজ্ঞানী ব্যাবিট প্রথমে দেখেছিল বলে এটা বলে ব্যাবিটিং। এছাড়া তোমরা ধরো কিছু লুব্রিকেন্ট ইউজ করা যায়। লুব্রিকেন্টগুলো কী কাজ করে, ধরো মোবিলটা যেমন হয় একটা লুব্রিকেন্ট, ইঞ্জিনের ক্ষেত্রে কী করে মোবিল ইউজ করা হয়, লুব্রিকেন্ট বলতে পারো এগুলো, লুব্রিকেটিং অয়েল, পিচ্ছিলকারক পদার্থ বা এটাকে বলা হয় পিচ্ছিলকারী তেল, পিচ্ছিলকারী তেল। ঠিক আছে, এটাকে লুব্রিকেটিং, লুব্রিকেটিং অয়েল, পিচ্ছিলকারী তেল। বা বলতে পারো গ্রাফাইট ইউজ করা হয়। ইঞ্জিনে কী ব্যবহার করে, ইঞ্জিনে লুব্রিকেটিং অয়েল হিসেবে মোবিল ব্যবহার করা হয়। ঠিক আছে, এতে কী হয়, যন্ত্রের মধ্যে ফ্রিকশনটা কম হয়। ঠিক আছে, আর স্মুথ হয়। যন্ত্রের ঘর্ষণ কমানোর ফলে কি যন্ত্রের ক্ষতিটা কম হয়, নাহলে যন্ত্রগুলো কী হবে, পিস্টনের ক্ষতি হয়ে যাবে, যন্ত্রগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অনেক সময়। এবারে দেখো একটা কোশ্চেন দিচ্ছিল আমাদের,
বলছে একটি বস্তু 36 কিমি পার আওয়ার বেগে ভূমির দিকে চলতে চলতে স্থির অবস্থায় এলো। ঠিক আছে, বস্তু ও ভূমির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে স্থির হওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এবারে দেখো এখানে জিনিসটা কি ব্যাপারটা দেওয়া আছে। একটা বস্তু প্রথমে বলছে 36 কিমি পার আওয়ার বেগে চলছিল। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে 36 কিমি পার আওয়ারকে প্রথমে মিটার পার সেকেন্ড আমি করে নিচ্ছি। 36 ইন্টু শর্ট ট্রিক্স বলেছিলাম যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 5000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 18 2 36, তার মানে কি 10 মিটার পার সেকেন্ড আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার কি এফ সমান কি বলেছিলাম, মিউ, এটা কাইনেটিকে ধরো মিউ এন সমান কি, এবং মিউ কে সমান কি এম ইন্টু জি, তাহলে এফ সমান এটা। এবার ধরো এইখানে আমাকে একটা জিনিস বার করতে হবে, একটা বস্তু ধরো চলছে, প্রথমে বলছে জি এর মান তোমাদের বলা আছে 9.8 তোমরা ধরতে পারো। এবারে আমি করতে পারি যে মিউকের মান কত দেওয়া আছে, তাহলে এফ সমান আমি কি বলতে পারি 0.2 ইন্টু আমার এখানে এমজি। ঠিক আছে, তাহলে এটা বার করে রাখতে পারি 0.2 এমজি। ঠিক আছে, এফ এর মানটা আমার বেরিয়ে গেল। এবার হচ্ছে কি তোমাদের যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে কি এম এ যেটা, তাহলে এটাকে তোমরা 0.2 ইন্টু জি এর জায়গায় ধরো 9.8 ইন্টু আমার এখানে এম আছে, এম ভরা বস্তুটার জন্য, তাহলে এটা ডাইরেক্ট বার করে নিতে পারো। এটা আসবে তো 1.96 এত এম। ঠিক আছে, এম বেরিয়ে গেল। এবারে কোনটা বেরোলো, এটা হচ্ছে এত নিউটন। এবার এটাই কি হবে দেখো, এফ সমান এম এর জন্য দায়ী হবে। তাহলে এফ সমান কি এম এ আবার ফর্মুলা, তাহলে 1.96 এম সমান কি হবে এম এ, তাহলে এর জায়গায় কী হলো 1.96, তাহলে এ সমান হলো 1.96 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানটা বার করার জন্য আমি এতগুলো জিনিস করলাম। প্রথমে হচ্ছে এফ সমান মিউ এন, যেটা মিউ কেন এর মানটা বসালাম, তাহলে ওটা বসালে এফ এর জায়গায় যেটা পাবো আমি ওটা পেয়ে গেলাম 1.96 এমটা, তারপরে এর জায়গায় 1.96 এম পার মিটার স্কোয়ার, এফ সমান এমে বসি। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি একটা ফর্মুলা তোমরা জানো, মন্দনের ক্ষেত্রে যে ফর্মুলাটা কাজে লাগে সেটা কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এটার জন্য এবার কি বস্তুটা কি যেটা থেমে গেল মানে 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2s মানে এটা কত দূর গিয়ে থামবে, তাহলে এস ওয়ান কী হবে ইউ স্কোয়ার বাই 2a। ইউ এর মান দেওয়া আছে প্রথমে দেখো 10, তাহলে 10 স্কোয়ার বা এখানে 2 ইন্টু 1.96, তাহলে মানটা তোমাদের ক্ষেত্রে আসছে প্রায় 25.51 কাছাকাছি, 25.51 এত মিটার। এবার তোমাদেরকে একটা ব্যাপারটা আমি একটু বলে দিই বলে, যে এখানে যে জিনিসটা হচ্ছে ধরো এখানে এফ সমান কী হচ্ছে,
এই ফর্মুলাটাকে শর্ট করার জন্য মানে এরকম আমি একটা ফর্মুলা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, যাতে তোমরা কোশ্চেনে তোমরা করতে পারো এই ধরনের প্রবলেম। তাহলে এফ সমান কি অ্যাকচুয়ালি হয় এম এ, আবার এফ সমানই কী হয় মিউ এম জি। তাহলে এ সমান কী পেলাম আমি মিউ জি। এবারে মানটাকে ওখানে বসিয়ে দিচ্ছি আমি, যখন থামবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে যখন থেমে যাচ্ছে তাহলে ই স্কোয়ার সমান কী হচ্ছে 2 ইন্টু এর জায়গায় কী হবে এস বললো, তাহলে 2 ইন্টু মিউ জি এস, এটা সমান কী হবে ইউ স্কোয়ার। তাহলে তোমাকে এই দিনে বলো কত দূরত্ব গেল, এস সমান কী হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। এই ফর্মুলাটা কিন্তু অঙ্ক, এই যে আমি এখানে কাজে লাগালাম এই অঙ্কটা মানে ফর্মুলাটা এখানে কিন্তু কাজে লাগিয়ে করলাম, ঠিক আছে। এটা তোমরা লিখে নিতে পারো, এটা পরে যদি ইন ফিউচার কোনো কোশ্চেনে এরকম প্রবলেম আসে তাহলে এটার জন্য। এবারে তোমাদেরকে আমি এরকম টাইপের আরও দু একটা প্রবলেম দেখাচ্ছি, মানে দুটো তিনটে জিনিসকে একসাথে নিয়ে তোমাদেরকে এই ধরনের প্রবলেমগুলো করতে হয়। যেমন হচ্ছে নততলের কেসও তোমাদেরকে একটা দেখিয়ে দেবো যে নততল বরাবর কীভাবে কাজ হচ্ছে। নততলে একটা এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, যেরকম ধরো কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 2, বলছে 2 কেজি ভরের একটি ব্লক মেঝেতে স্থির আছে। মেঝে ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4, 3 নিউটন বল দিয়ে বা 3 নিউটন বল ওই ব্লকের ওপর প্রয়োগ করা হলো। ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ বল কত? এটা কী করে করবে দেখো, সর্বোচ্চ যে মানটা ধরো এখানে ব্লকটা আছে, এটিকে হচ্ছে 3 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, ঠিক আছে। আর ভরটা কত 2 কেজি। তাহলে ম্যাক্স এটা হবে, সেটা কি মিউ এস আর এন বলতে পারো, মিউ এস আর এর জায়গায়। তাহলে এটা কি মিউ এস এম জি। তাহলে গুণাঙ্কটা দেওয়া আছে 0.4 ইন্টু 2 ইন্টু 9.8, এটা বেরোলো তোমাদের 7.84 নিউটন। তাহলে ব্লক দেখো 2 কেজি ভরে ব্লকটা মেঝের উপর নামানো আছে, মেঝে ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, 3 নিউটন বল দিয়ে ব্লকে প্রয়োগ করেছে। ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ বল কত? ব্লক ও মেঝের মধ্যে যে ঘর্ষণ বল আছে সেটা দেখো 7.84, ঠিক আছে। আর আমি কত প্রয়োগ করছি 3 নিউটন। তাহলে ঘর্ষণ বলটা কত হচ্ছে, এর থেকে বেশি আছে, বস্তুটা কি গতিশীল হবে? বস্তু গতিশীল হতে পারবে না, কারণ কি 3 নিউটন আমি কম প্রয়োগ করেছি, যেটার কারণে ওটা কিন্তু হতে পারবে না। এবার একটা জিনিস, ঘর্ষণ বলটাকে একটা অসংরক্ষী বল কেন বলা হয়?
এটার সাপেক্ষে দুটো একটা যুক্তি দেখে নেবে, যে কারণে ঘর্ষণ বলকে তোমাদের বলা হয় যে অসংরক্ষী একটা বল। দেখো এগুলো ছোট ছোট টপিকে ঘর্ষণ অসংরক্ষী বল। তাহলে এটা কি বলবে, ঘর্ষণটা সবসময় কি কাজ, গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত অভিমুখে ক্রিয়া করে। ঠিক আছে, এবার ধরো আমি একটা বস্তুকে, ধরো একটা পয়েন্ট দিচ্ছি এখানে, ধরো একটা এ পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট দিচ্ছি এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট। একটা বস্তুকে ফার্স্ট আমি এখান থেকে টেনে ধরো এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। আবার পুনরায় ধরো এটা রিপিট হলো, মনে করো এটাকে পুনরায় আমি এখানে আবার ঘুরিয়ে নিয়ে এলাম, একবার এ থেকে বি পয়েন্টে নিয়ে গিয়ে আবার ধরো বি থেকে এ পয়েন্টে নিয়ে আসছি, ঠিক আছে। এখন লিখছি যে কোনো বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গিয়ে আবার এ বিন্দুতে ফিরিয়ে আনলে উভয় ক্ষেত্রে কার্য করতে হবে। কারণ গতির বিরুদ্ধে কারণ ঘর্ষণ গতির বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, ঘর্ষণ সর্বদা কি করে, গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে আমি যদি গিয়ে আবার ফিরিয়ে নিয়ে এলাম, তাহলে মোট কৃতকার্য কত হলো, মোট কৃতকার্য 0 হয় না। ঠিক আছে, একবার গিয়ে নিয়ে গেলাম, একবার এ পয়েন্ট থেকে আবার বি পয়েন্টে ঘুরিয়ে নিয়ে এলাম, সেক্ষেত্রে কিন্তু কৃতকার্যটা 0 হয় না। এই জন্য ঘর্ষণ বল অসংরক্ষী বল, যাদের ক্ষেত্রে 0 হয়ে যাবে কৃতকার্য, তারা হচ্ছে সংরক্ষী বল। ঠিক আছে, এবার তোমাদের আরও কিছু শর্ট ট্রিক্স বা এরকম শর্ট টাইপের কোশ্চেন আছে, যেগুলো হচ্ছে তোমাদের টাইমও দেওয়া থাকতে পারে। যে টাইমের যেমন একটা প্রবলেম দেখে দিই, এটা কত নম্বর প্রবলেম হলো, কোশ্চেন 2, কোশ্চেন 3 একটা প্রবলেম দেখে দিই।
এরকম একটা কোশ্চেন আছে যে 100 গ্রাম খড়ের একটি বাক্সকে অনুভূমিক মসৃণ তলের উপর দিয়ে 45 গ্রাম ওয়েট বল দ্বারা টেনে নেওয়া হচ্ছে 147 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এক্ষেত্রে দেখো চলঘর্ষণ গুণাঙ্ক মান দেওয়া আছে 0.4। চলঘর্ষণ গুণাঙ্ক 0.4 মানে মিউকের মানটা দেওয়া আছে। তাহলে এটি কীভাবে করবে? ধরো তাহলে ওই প্রথম ফার্স্ট ফর্মুলা কি এফ, ধরো এফ সমান কি এফ কে বলতে পারো, কোনো অসুবিধা নেই ঘর্ষণের ক্ষেত্রে। মিউ এন, মিউ কে এন বলতে পারো। তাহলে আবার কি মিউ কে ইন্টু এম জি। তাহলে এটাকে তুমি প্রথমে কাজ হচ্ছে যদি পুরো সিস্টেমটাকে ডাইনে করতে চাও তাহলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি বলো সিজিএস মানে যদি চাও এসআই করতে এসআই হবে, সিজিএস করতে চাইলে সিজিএস করতে হবে। তাহলে আমি সিজিএসে ফার্স্টে 100 গ্রাম হচ্ছে, আমার অসুবিধা নেই। 0.4, ঠিক আছে। এটা কত দেওয়া আছে? 0.4 ইন্টু এখানে মান হচ্ছে 100 ইন্টু 980। কারণ হচ্ছে জি এর মানটা সিজিএসে করছি তো, সিজিএসে কিন্তু 980 কিন্তু ডাইন এই সেমি পার সেকেন্ড স্কোয়ার, সরি সেমি পার সেকেন্ড স্কোয়ার, ওটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে 9.8টা। তাহলে এইটা মানটা দেখো আসছে। আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, 100 গ্রাম ভরের বলে দিয়েছে মসৃণ তলের উপর দিয়ে 45 গ্রাম ওয়েট বল দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। 45 গ্রাম যখন বলছি, 45 গ্রাম যখন ওই ওয়েটটা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাকচুয়াল কতটা বল কাজ হবে? 45 ওয়েট মানে হচ্ছে 45 ইন্টু গ্রাম ওয়েট মানে 980, ঠিক আছে। ব্যাপারটা একটু বোঝার আছে তো ওদের। এখানে দেখো যেটা চলঘর্ষণ বল কত হবে? 100 গ্রাম ভরের, এবার 100 গ্রাম ওয়েট কিন্তু বলে দেওয়া নাই এখানে। 100 গ্রাম তোমাদের শুধু বলেছে যে একটা ভরের বস্তু। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, এটার মান আসছে অ্যাপ্রক্স, আমি বলে দিচ্ছি ধরো এটা ক্যালকুলেটারে বসালে আসছে 0.4 ইন্টু 100 ইন্টু 980, 30 এরকম আসছে 39.00 এত আসছে। আচ্ছা এটাকে কিন্তু সিজিএসে করলে কি ছোট হয়ে যাবে মানটা? আমার যত মনে হচ্ছে সিজিএসে করলে কিন্তু ছোট হয়ে যেতে পারে। আচ্ছা বলছে 100 গ্রাম যে এত নিউটন বল দিয়ে টানাটা হচ্ছে 45 গ্রাম ওয়েট, তাহলে 45 গ্রাম ওয়েট দিয়ে টানলে মানে এর যদি নর্মালি এই বস্তুটার ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা লাগছে সেটা কত? 39200 এত ডাইন এটা লাগছে। এবার যদি বলো যে অনুভূমিক তলের উপর দিয়ে টানা হচ্ছে 45 গ্রামে, 45 কিন্তু মানে মেনলি কত বল প্রয়োগ করা হচ্ছে সেটা দেখতে হবে।
তার মানে 45 ইন্টু 980 মানে হচ্ছে 44,100 ডাইন দিয়ে টানা হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়াল টানা কথা হচ্ছে 44,100 ডাইন দিয়ে মেনলি টানা হচ্ছে। আর যেটা ঘর্ষণ বল সেটা কি হচ্ছে 39,200 ডাইন। তাহলে আমার অ্যাকচুয়াল কাজে লাগছে কত, মানে অত দিয়ে টানা হচ্ছে কিন্তু মেনলি ওই ঘর্ষণটাতে কিছুটা নষ্ট করে দিচ্ছে বলটা। তাহলে নষ্ট করলে কী হচ্ছে 44,100 মাইনাস, তাহলে কার্যকরী বল বলতে পারো, কার্যকরী বল 8 × 39200 এত ডাইন। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটা দেখো আসছে 44,100 মাইনাস 39200 4,900 এত নিউটন কিন্তু অ্যাকচুয়াল কাজে লাগছে। ঠিক আছে, এবার এটাই কি হবে, এটা কিন্তু বলছে যে টেনে নেওয়া হচ্ছে তাতে এত দূরত্ব অতিক্রম করতে পারে। তার মানে কি আমি এখান থেকে একটা ডাইরেক্ট ফর্মুলা পেতে পারি, এর সমান কি, এখানে কিন্তু বল দেওয়া নেই, যদি টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক বেগ ধরো 0 এরকম করে দেওয়া হচ্ছে, তাহলে তখন একটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটাকে কী করছে, আমি যখন কনভার্ট করছি হাফ এটি স্কোয়ারটাকে কাজে লাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে টি সমান কী হবে, কত সময় লাগবে, এখানে লেখা আছে কত সময় লাগবে, টি সমান কি √, দেখো 2s/a এটা। এবার দেখো এইখানে যেটা এফ সমান কি এম এ, তাহলে এ সমান কত হচ্ছে f/m। তাহলে কার্যকর বল কত 4900 বাই নিচে হচ্ছে 100, তার মানে হচ্ছে 49 সেমি/সেকেন্ড স্কোয়ার। আর এবারে ব্যাপারটা হচ্ছে এখানে এসের মানটা কিন্তু তোমাদের 147 কিন্তু মিটারে আছে। ঠিক আছে, তাহলে এটা করলে হবে 2 × 147, ঠিক আছে, ইন্টু 100 বাই এর মানটা হচ্ছে 49। তাহলে কত আসছে তোমাদের, এটা আসছে ধরো ক্যালকুলেটরের মানটা বসাচ্ছি আমি √2 × 147 × 100/49। দেখো মানটা আসছে প্রায় 24.49। ঠিক আছে, অ্যাপ্রক্স 24.5 এর কাছাকাছি। এত কী হবে, এত সেকেন্ড। ঠিক আছে, 24 এত সেকেন্ড কিন্তু সময়টা লাগছে তোমাদের। ঠিক আছে, 24.5 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, এত সেকেন্ড কিন্তু অ্যাকচুয়াল তোমাদের সময়টা লাগবে। এখানে ক্যালকুলেশনের মানগুলো এবার ঠিকঠাক দেখুন, এই দুটো প্রবলেম তোমাদের ক্ষেত্রে একটু বড় হয়, এই টাইপের বাইরে তোমাদের আসে না মোটামুটি, এইগুলি তাদের মধ্যে সবথেকে একটু বড়, বাকি অনেক ছোটো ছোটো টাইপ এমসিকিউ টাইপ আমি পরে তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। তো ঘর্ষণ মোটামুটি এইটুকু। এবার নেক্সট যেটা তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে বৃত্তীয় গতি। ঠিক আছে, আজকে এতদিন তোমাদের।